নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। মাদক মুক্ত অভিযান শুরু হলো জলপাইগুড়ি শহরে। উপপৌরপিতা সৈকত চ্যাটার্জির নেতৃত্বে পৌরসভার কাউন্সিলর সহ বিভিন্ন স্তরের মানুষ পথে নামল মাদক মুক্ত জলপাইগুড়ি করতে। বিনামূল্যে রেজিস্ট্রেশন সহ বিভিন্ন দাবি নিয়ে আরটিও অফিস অভিযান। ই রিক্সা চালক ইউনিয়নের বৃহস্পতিবার দুপুরে সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করল তারা। ট্রাফিক সচেতনতাকে সামনে রেখে যারা এবছরে দুর্গাপুজো করেছিল সেই রকমই 5টি ক্লাবকে পুরস্কৃত করল জলপাইগুড়ি জেলা পুলিশ। জলপাইগুড়িতে আজ জেলা পুলিশের কনফারেন্স হলে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে 5টি দুর্গাপুজো কমিটিগুলোকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। মূলত দুর্গাপুজোর সময় যারা সেভ ড্রাইভ সেভ লাইফ এর উপর থিম বেস করে পুজো অনুষ্ঠিত করেছিল ও সাধারণ মানুষকে ট্রাফিক আইন সম্বন্ধে সচেতন করেছিল, এই ধরনের 3টি ক্লাবকে পুরস্কৃত করার পাশাপাশি কিছু আর্থিক সাহায্যও দেওয়া হয়। এর সাথে ট্রাফিক সচেতনতা নিয়ে কার্নিভালের সময় যারা সেভ ড্রাইভ সেভ লাইফের উপর থিম করেছিলেন এমন 2টি ক্লাবকে আজ পুরস্কৃত করা হয়। আজ মোট 5টি পুজো কমিটিকে পুরস্কৃত করা হয় জেলা পুলিশের উদ্যোগে। তাদের বিশেষ সম্মান সহ আর্থিক পুরস্কারও দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খান্ডেওয়ালে উমেশ গণপত সহ আরো অন্যান্য পুলিশ আধিকারিকেরাও। ওটার মধ্যে সেভ ড্রাইভ সেভ লাইফকে ইনক্লুড করেছিল এই 3টা পূজা কমিটি আর 2টো পূজা কমিটি যারা আমাদের কার্নিভাল মধ্যে যখন কার্নিভালের সময় ওরা খুব ভালো সচেতনামূলক প্রোগ্রাম করেছিল, ওই 2টো এরকম টোটাল 5টা পূজা কমিটিকে আমরা আজকে পুরস্কৃত করেছে। ওনাদেরকে কিছু ক্যাশ রিওয়ার্ড আর ট্রফি দিয়ে ওনাকে আমরা পুরস্কৃত করেছে। আর এর মাধ্যমে আমরা এটাই বলতে চাই কি এই সেভ ড্রাইভ সেভ লাইফ যেটা ওই প্রোগ্রাম এই জন্যই আসে কি সচেতনামূলক ট্রাফিকের অ্যাক্সিডেন্ট কমানো আর রাস্তাঘাট সুরক্ষিত করার জন্য আমাদের সবাই দায়িত্ব আসে। তো সেজন্য এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা রেগুলার করতে থাকি। এবছর অবধি আমরা খুব ভালো করেই করেছি। আমাদের অ্যাক্সিডেন্টের সংখ্যা সেম আছে, লেকিন আমাদের ডেথ যে অ্যাক্সিডেন্ট যে ডেথ হয় ওটা আমরা এখন অবধি 13% অবধি কমেছে। ইভেন পূজা ঘাট মধ্যেই আমরা অ্যাক্সিডেন্টাল খুব বড় করে খুব বেশি অ্যাক্সিডেন্ট হয়নি। একটা অ্যাক্সিডেন্ট ধূপগুড়িতে আনফর্চুনেটলি হয়েছিল, যার মধ্যে একই অ্যাক্সিডেন্ট মধ্যে 4 লোক মারা গেছে ওই দিন। বাকি পূজার সময় বড় করে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, খুব ভালো করে এবার পূজা হয়েছে, রাস্তাঘাট সবাই ভালো ছিল। তো আমরা নিশ্চয়ই এর মধ্যে সবাইকে নিয়ে সচেতনমূলক প্লাস যারা এনফোর্সমেন্ট দুটোই কাজ আমরা করতে থাকেছে, এটা কন্টিনিউ হবে। আমরা এটা খুব বড় রেসপন্সিবিলিটি আছে কি আমাদের জেলাতে এতগুলো ন্যাশনাল হাইওয়েজ আছে, এশিয়ান হাইওয়ে আছে, প্লাস রুরাল রোড আছে। তো সবাই উপরে রাস্তাঘাট সবাই যেন সুরক্ষিত থাকার জন্য যেটা করতে আসে এটা আমরা ট্রাফিক ইউনিটের মাধ্যমে রেগুলারলি করি। মাদকের বিরুদ্ধে এবার পথে নামলো জলপাইগুড়ি পৌরসভার উপপৌরপিতা। মাদক মুক্ত করতেই এবার পথে নামলো জলপাইগুড়ি শহরের জনপ্রতিনিধি সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষজনেরা। জলপাইগুড়ি পৌরসভার উপপৌরপিতা সৈকত চ্যাটার্জির নেতৃত্বে পৌরসভার কাউন্সিলর সহ আরো বিভিন্ন স্তরের মানুষজনদের নিয়ে মাদক মুক্ত করতে পথে নামলো একটি অরাজনৈতিক সংগঠন জলপাইগুড়ি জেলা মাদক বিরোধী সংগ্রাম সচেতনতা মঞ্চ। বুধবার রাতে জলপাইগুড়ি শহরের কদমতলা এলাকায় সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করা হয়। এর সাথে বলা হয় মাদক বিক্রি করা যেমন অপরাধ তেমনি সেবন করা আরো বেশি অপরাধ, যা সমাজকে ক্ষতির দিকে এগিয়ে নিয়ে যায়। পাশাপাশি এই সংগঠনের উদ্দেশ্য পুলিশকে মাদক কারবারিদের ধরতে সাহায্য করা। এই সংগঠনের একটি হেল্পলাইন নাম্বার দেওয়া আছে যা সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকবে। কেউ এই ধরনের সামগ্রী বিক্রি করলে পুলিশকে খবর দিয়ে মাদকের কারবারি বন্ধ করবে। জলপাইগুড়ি পৌরসভার উপপৌরপিতা সৈকত চ্যাটার্জি বলেন, মাদক বিরোধী আন্দোলনের প্রথম ধাপ আমরা আজ থেকেই শুরু করলাম। এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। মাদক সেবনদের কাউন্সেলিং এরও ব্যবস্থা করবে এই অরাজনৈতিক সংগঠন। পাশাপাশি দীর্ঘদিন থেকেই মাদকদ্রব্য বিক্রি ও সেবনের বিরুদ্ধে পথে নেমেছিল সমাজসেবী অজয় শাহ। কয়েকদিন আগেই তাদের একটি কমিটি তৈরি হয়েছিল যেখানে সমাজের সব ধরনের মানুষদের নিয়ে মাদকের বিরুদ্ধে আন্দোলন করার কথা হয়েছিল, যাদের উদ্দেশ্য একই, মাদক মুক্ত জলপাইগুড়ি গড়া। অজয় শাহ সৈকত বাবুর সাথে আছে বলেই তিনি জানিয়েছেন। কি করছে এরা এখন ছোট ছোট ছেলে মেয়েদের যে স্টকিস্টরা 3টে করে 5 গ্রামের পুড়িয়া দিয়েছে কাউন্সিলর, একটা পুড়িয়া তো 500 টাকা, 2টো বিক্রি করতে পারলেও একটা নিজে খেতে পারে। তার ফলে কি হচ্ছে এই ছোট ছোট প্রত্যেকে যারা বিক্রেতা তারা এই ছেলেগুলো সর্বনাশ করছে ছেলে মেয়েদের।
এর বিরুদ্ধে আজকে আমরা কদমতলা জলপাইগুড়ি প্রাণকেন্দ্র থেকে অভিযান শুরু করলো। আমাদের কাজ শুধু পুলিশিং করা না, আমাদের এটা সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক আন্দোলন। আমাদের কাজ পুলিশিং করা নয়। এই জলপাইগুড়ির এত শহরের কাউন্সিলর, এত ক্লাবের সদস্য এরা নেমেছে কেন? নট ফর পুলিশিং। আমরা যে নাম্বারটাই আমাদেরকে জানাবে সে নাম গোপন থাকবে, অমুক জায়গায় অমুক লোক বিক্রি করছে, অমুক জায়গায় আসুন, আমরা পুলিশকে জানাবো, পুলিশ গিয়ে আইনানুগ ব্যবস্থা নেবে। কারণ নার্কোটিক্স ড্রাগসে অ্যারেস্ট, সার্চ, সিজার পুলিশ করতে পারে বা নার্কোটিক কন্ট্রোল ব্যুরো করতে পারে, এনসিপি করতে পারে। সেক্ষেত্রে পুলিশের জলপাইগুড়ি পুলিশ যথেষ্ট সক্ষম, কিন্তু এই কাজটা আমরা পুলিশের সহায়তার জন্য করছি এবং জলপাইগুড়ি যুব সমাজ, ছাত্র সমাজ, ছাত্রী সমাজ, যুবতী সমাজকে রক্ষা করছি। আর যারা বিক্রি করছেন তাদের বলছি সচেতন হয়ে যান, তার কারণ আপনার পরিবারটাও বাঁচবে না। আপনি অন্যের পরিবার ধ্বংস করছেন নিজের অর্থ আয় করার জন্য। আপনার পরিবারের ছেলেমেয়ে একদিন এই ড্রাগ সেবন করা শুরু করবে, সেদিন কিন্তু আপনাকে ব্রাউন সুগারকে একটা সন্তান তার পিতাকে হত্যা করতে পারে, সন্তান তার মাতাকে হত্যা করতে পারে, স্বামী তার স্ত্রীকে হত্যা করতে পারে। এই ভয়াবহতার হাত থেকে জলপাইগুড়িকে বাঁচানোর যে লড়াই, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা, কিন্তু এটা অরাজনৈতিক, সম্পূর্ণ অরাজনৈতিক। দাদা, জলপাইগুড়ি সব ওয়ার্ডেই কি আস্তে আস্তে সব ওয়ার্ড এবং যারা যারা মাদকদ্রব্য দেবেন, সেবন করে কিন্তু বিক্রি করে না, তাদের কাউন্সিলিংয়ের ব্যবস্থা করবে বিনা পয়সা, ট্রেন্ড কাউন্সিলর দিয়ে। এবং এর জন্য আমরা ডেডিকেটেড নাম্বার দিলাম, সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকবে এবং অ্যাকর্ডিংলি আমরা কাজ করতে পারি। এই লড়াই সামাজিক লড়াই, সাংবাদিক বন্ধুদের পাশে থাকার আহ্বান করছি। না, এটা বলা যায় না। তার কারণ দেখুন, মাদকের বিরুদ্ধে যে কেউ যখন তখন প্রচার করতে পারে এবং জলপাইগুড়ি পৌরসভার উপপৌরপিতা যদি এই প্রচারে নেমে থাকেন বা এই মাদক বিরোধী অভিযানে নেমে থাকেন, আমি অবশ্যই সাধুবাদ জানাবো। তার কারণ আমাদের দুজনেরই লক্ষ্য একটাই, যে জলপাইগুড়িকে মাদক বিরোধী করে তোলা এবং জলপাইগুড়ির যুব সমাজ, ছাত্র সমাজকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করা। এই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি উপপৌরপিতা এবং আমার বন্ধু প্রতিম আমরা একসঙ্গেই একই দলে রাজনীতি করি, সেখানে ভেদাভেদের কিছু নেই। আমার আজকে একটা অনুষ্ঠানে নিমন্ত্রণ আছে এবং যেহেতু আমার একটা আলাদা একটা আমাদের সংগঠন আছে, ড্রাগস ফ্রি জলপাইগুড়ি ফাউন্ডেশন, সুতরাং আমরা আমাদের মতো করে কাজ করছি মাদকের বিরুদ্ধে। এবং সৈকতবাবু যিনি আছেন উপপৌরপিতা, তিনি পৌরসভার যারা কাউন্সিলর আছে তাদেরকে সঙ্গে নিয়ে পথে নেমেছেন এবং যেহেতু দুজনের লক্ষ্য এক, তাই আমি সৈকতবাবুর সঙ্গে আছি। সৈকতবাবু যদি কোনো দিন আবারও যদি অনুষ্ঠান হয় বা এরকম কোনো অভিযান হয়, অবশ্যই সৈকতবাবুর সঙ্গেও আমাদের সংগঠনকে যদি ডাক দেয় সৈকতবাবু, আমাদের যে ড্রাগস ফ্রি জলপাইগুড়ির যে কমিটি আছে তাতেও যদি সৈকতবাবু ডাক দেন, আমরা অবশ্যই সেই কমিটি, টোটাল কমিটি সৈকতবাবুর সঙ্গে অভিযানে থাকবো বা এই সমর্থনে বা মাদকের বিরুদ্ধে প্রচারে নামবো। মাঝখানে পুলিশ মুখ্যমন্ত্রী আসার আগ দিয়ে প্রচুর অভিযান চালালো, এখন পুলিশ নিশ্চুপ, কোনো ব্যবস্থা নিচ্ছে না, অভিযান আমি তো আগেও আপনাদের বলেছি যে সাদা পোশাকের পুলিশ বা কুচিপাড়ি যেটাকে আমরা বলি, তাদের পক্ষে এই মাদক কারবারিকে ধরা সম্ভব নয়। তার কারণ প্রতিনিয়ত এদের অভিযানে এদেরকে মাদক কারবারিরা শনাক্ত করে ফেলেছে। তাই আমি মাননীয় পুলিশ সুপারের কাছে দাবি জানিয়েছিলাম এবং আবারও দাবি জানাচ্ছি যে যদি এদের বিরুদ্ধে এসটিএফ অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা যায় এবং এই এসটিএফ দ্বারা যদি এদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো যায়, তাহলে এই মাদক কারবারিদের সমূলে উৎখাত করে ফেলা যাবে এবং জলপাইগুড়ি মাদক মুক্ত হবে। এসআইআর এর প্রসঙ্গে বৃহত্তর বাম ঐক্যের ডাকে জলপাইগুড়ি শহরের বুকে মিছিল সংগঠিত হলো। এসআইআর এর নামে বিভাজনের রাজনীতি বন্ধ করা, অকারণে প্রান্তিক মানুষকে ভয় দেখানো বন্ধ করা, এসআইআর এর মধ্যে দিয়ে কোনো সঠিক ভোটারের নাম বাদ দেওয়া চলবে না। এসআইআর এর মধ্যে দিয়ে সমস্ত ভুয়ো ও মৃত ভোটারের নাম বাদ দিয়ে স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করার দাবি জানিয়ে জলপাইগুড়ি শহরের বুকে মিছিল হয় বৃহত্তর বাম ঐক্যের ডাকে। সুবোধ সেন ভবন, ডিবিসি রোডের সামনে থেকে মিছিল শুরু হয়ে কদমতলা, কামারপাড়া, মার্চেন্ট রোড, থানা মোড়, ডিবিসি রোড ঘুরে জেলা কার্যালয় সুবোধ সেন ভবনে এসে মিছিল শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য, সিপিআইএম জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্র, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য, আরএসপি দলের নেতৃত্ব পরিতোষ ঘোষ, ফরওয়ার্ড ব্লক দলের নেতৃত্ব অমল গোস্বামী, সিপিআইএমএল এর নেতৃত্ব প্রদীপ গোস্বামী, মহিলা নেত্রী পিয়ালি গুহ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল শেষে জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য বলেন, আরএসএস তার 100 বছর পূর্তি উপলক্ষে গোটা দেশকে এসআইআর এর মাধ্যমে বিভাজিত করতে চাইছে। ধর্মীয় বিভাজনের রাজনীতিকে সামনে রেখে তারা বিশেষত শ্রমজীবীর প্রান্তিক অংশের মানুষের মধ্যে ভীতি প্রদর্শন করে তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে চাইছে। এর বিরুদ্ধে দেশজুড়ে বামপন্থীরা পথে নেমে মানুষকে বোঝানোর কাজ শুরু করেছে। প্রতিটি বুথে বুথে বাড়ি বাড়ি গিয়ে আরএসএস এর এই ঘৃণ্য রাজনীতির বিরোধিতা করে নির্বাচন কমিশনকে বাধ্য করতে হবে। এসআইআর এর যে প্রকৃত কাজ, ভোটার তালিকা থেকে মৃত ও ভুয়ো ভোটার বাদ দিয়ে স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করা, সেটা যাতে সঠিকভাবে হয় সেদিকে বামপন্থীরা তীক্ষ্ণ নজর রাখছে। প্রয়োজনে
মানুষকে নিয়ে তারা পথে নামবে, এরকমটাই জানালেন সলিল আচার্য। সরকারের কাজ অযথা ভোটারদের ভীতি প্রদর্শন করা নয়, স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করা। সেদিকে দৃষ্টি না রেখে কেন্দ্র রাজ্যের সরকারে থাকা যে দুটো দল, সেই দুটো দলই এসআইআর এর মধ্যে দিয়ে বিভাজনের রাজনীতি তৈরি করে নিজেদের ফায়দা লুটতে চাইছে। বিভাজনের রাজনীতি হচ্ছে আমাদের এই বাংলা মুলুকে। এখানে প্রধানত সংখ্যালঘু মানুষের ভেতরে এবং প্রান্তিক মানুষের ভেতরে শ্রমিক শ্রেণীর একটা বড় গরিব অংশের ভেতরে একটা ভয় ভীতি তৈরির চেষ্টা হচ্ছে। আরএসএস এর এই পরিকল্পনা অনুযায়ী চলছে। আরএসএস এর শতবর্ষ উপলক্ষে এই কর্মসূচি হচ্ছে। মানুষের কাছে আমরা বামপন্থীরা ঐক্যবদ্ধভাবে এই কথাগুলো নিয়ে যাবার জন্য আজকের আমরা সংক্ষিপ্ত কর্মসূচিতে মিলিত হয়েছিলাম। আমরা এই লড়াইয়ে আছি, এই লড়াই শুরু হয়েছে, এই লড়াই চলবে। সমাজের সমস্ত অংশের মানুষকে নিয়ে আমরা এই নীতিগত অবস্থানে দাঁড়িয়ে এই লড়াইকে সংগঠিত করতে চাই। কারণ আমাদের স্বপ্ন, আমাদের চলার পথ সবটাই নীতির ওপরে দাঁড়িয়ে অধিষ্ঠিত। সেই নীতির জন্য লড়াই, সেই নীতি অভিমুখকে ঠিক রেখে আমরা বামপন্থী শক্তিরা এক কাট্টা হয়ে এই আন্দোলনে, এই লড়াইয়ে আমরা সমবেত। আমরা আরও প্রস্তুতি নিচ্ছি। আমরা প্রতিটি বুথে বুথে মানুষের কাছে পৌঁছে গিয়ে আমাদের আজকের দিনের যে সমস্যা, জনগণের যে সমস্যা, শ্রমিক শ্রেণীর কাছে যে সমস্যা, খেটে খাওয়া গরিব মানুষ এবং রুটি রুজির যে সমস্যা মানুষের ভেতরে, সবটাকে নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছে যাব এই আশা ব্যক্ত করে কথা শেষ করছি। অংশগ্রহণকারী প্রত্যেককে লাল সালাম, অভিনন্দন জানাচ্ছি। জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো জগদ্ধাত্রী পুজো। বিগত বছর ধরে জলপাইগুড়ি শহরের গোমস্তপাড়া এলাকায় কার্তিক পালের বাড়িতে অত্যন্ত নিয়মিত নিষ্ঠার সাথে জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। এবার ৫৭তম বছরে পদার্পণ করলো এই পুজো। মূলত এই পুজো সপ্তমী, অষ্টমী ও নবমী একই সাথে অনুষ্ঠিত হয়ে থাকে। আজ নবমীর দিনে একই সাথে সব পুজো অনুষ্ঠিত হলো। প্রয়াত কার্তিক পালের ছেলে কৃষ্ণ পাল তার বাড়িতে এই পুজো করে থাকেন। আগে বাংলাদেশের পূর্বপুরুষরা এই পুজো করত, বর্তমানে কৃষ্ণ পালের বাড়িতে এই পুজো অনুষ্ঠিত হয়। পুজো দেখতে দূর দূরান্ত থেকে মানুষজনেরা ছুটে আসে এখানে। মূলত সকাল থেকেই আজ এই পুজো অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই মানুষের সমাগম শুরু হয়েছে এই বাড়িতে। আমাদের এবার ৫৭তম জগদ্ধাত্রী পুজো। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী একদিনেই হবে, এটাই রীতি হয়ে আসছে। আমাদের বৈষ্ণব মতে পূজা, আমাদের নিরামিষ, খিচুড়ি, তরকারি, পোলাও, ৫ রকমের ভাজা, লুচি, পায়েস, সব কিছু মায়ের ভোগ হয়। ৩ বারই ভোগ হয়। বিভিন্ন জায়গা থেকে মানুষ, হ্যাঁ, বিভিন্ন জায়গার থেকে মানুষ আসে। এটা অনেক পুরনো পুজো। আগে তো এইটা পুজো তো কেউ জানতো না, এখন সবাই জানে। বিভিন্ন জায়গায় কিছু হচ্ছেও, কিন্তু আমাদের খুব পুরনো পুজো। কততম আপনাদের বছর? ৫৭তম। এখানেও আসলেন, কি বলবেন এই পূজা নিয়ে? এই পুজো হচ্ছে জলপাইগুড়ির ঐতিহ্যবাহী একটি পুজোর মধ্যে অন্যতম। এবং এই জলপাইগুড়িতে ওনাদের পরিবারের পুজো হচ্ছে ৫৭তম বর্ষে পদার্পণ করেছে। কিন্তু ওনাদের যে দেশের বাড়ি ছিল বাংলাদেশের পূর্ববঙ্গের পাবনায়, সেখানে কিন্তু এই পুজোর বয়স ১০০ বর্ষ পার হয়ে গেছে। দেশভাগের পর তাদের পূর্বপুরুষরা এই এপার বঙ্গে অর্থাৎ উত্তরবঙ্গে আসার পর এই রীতি, জগদ্ধাত্রী পুজোর যে রীতি, সেই রীতি কিন্তু বহাল রেখেছেন। এবং আমার বয়স এখন অন্তত ৫০ বছর। সেই ৫০ বছর ছোটোবেলার থেকে আমি দেখছি এই পুজোর রীতি ওনারা নিষ্ঠা সহকারে পালন করে চলেছেন। এবং আপামর জলপাইগুড়িবাসী এই রাতে যে তারা এই পুজোর যে প্রসাদ গ্রহণ করতে আসেন, সেটা একটা দেখার মতো। এবং এটার একটা ঐতিহ্যবাহী পুজো জলপাইগুড়িবাসীর জন্য, এবং জলপাইগুড়ির ঐতিহ্যের একটা স্মারক বলতে পারি। বাবুঘাটের আড্ডায় জগদ্ধাত্রী পুজো। এবছরে দ্বিতীয়তম বর্ষে জলপাইগুড়ির বাবুঘাট চত্বরের জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠলেন বাবুঘাটের আড্ডা প্রেমীরা। এদিন অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে জগদ্ধাত্রী দেবীর
পুজোর আয়োজন করা হয় উদ্যোক্তাদের তরফে। বুধবার এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্রতিমা বাবুঘাটের মণ্ডপে নিয়ে আসা হয়। আজ বৃহস্পতিবার সকাল থেকে নবমীর পুজো হয়, পাশাপাশি সপ্তমী ও অষ্টমী পুজো ছিল এদিন। আলাদা আলাদাভাবে 3টি প্রহরে পুজো অনুষ্ঠিত হচ্ছে। উদ্যোক্তাদের তরফে ডাক্তার শিলাদিত্য ভাদুরী জানান, আগামীকাল শুক্রবার দশমীর পুজো এবং বিসর্জন রয়েছে। এদিন পথ চলতি সাধারণ মানুষের মধ্যে প্রসাদ বিলি করা হবে বলে জানান তিনি। জগদ্ধাত্রীর আরাধনা হচ্ছে, এর থেকে আর আনন্দের জিনিস কি হতে পারে। আপনারা দেখেছেন যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে জগদ্ধাত্রী পুজো খুব সাড়ম্বরে পালিত হচ্ছে। একই সাথে আমাদের একটু সতর্কতাও রয়েছে এই মুহূর্তে বৃষ্টি নিয়ে, সুতরাং সেটা নিয়েও আমরা একটু মানে রত আছি সেই কাজটাতেও। তো এখানে জগদ্ধাত্রী পুজোর যে সুন্দর আবহ এবং আবেশ, আগামী দিন আরও মঙ্গলময় হয়ে উঠবে। পূজার এবার দ্বিতীয় বর্ষ। আমরা যারা এখানে একটা চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানকে কেন্দ্র করে আমরা আমাদের অবসর সময় যে একটু আড্ডা মারি, তাতে বিভিন্ন কমিউনিটির বিভিন্ন প্রফেশনের সব ধরনের লোকেরাই আছে। তা হঠাৎ করে একদিন প্ল্যান করে করা হয়েছিল যে গত বছর জগদ্ধাত্রী পুজো করার জন্য, যেহেতু নর্থ বেঙ্গল জগদ্ধাত্রী পুজো খুব কমই হয়, তাই এবার আমাদের দ্বিতীয় বর্ষ। আমাদের আজকে সপ্তমী অষ্টমী নবমী 3টে তিথির পুজোই একসাথে হচ্ছে। সঙ্গে এখন চলছে খিচুড়ি জনসাধারণের জন্য, সবাই মিলে উপভোগ করছি। আপনারাও আসুন, তাহলে আমাদের খুব মানে কে এসেছিল, কাকে সংশয়পত্র বা কি দিলেন, কি বিষয় যদি বলেন। এই মুহূর্তে যেমন আমাদের এসডিও স্যার এসেছিলেন, উনি অঞ্জলি দিলেন। একটু আগে এসেছিলেন আমাদের মিউনিসিপ্যালিটি ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় মহাশয়, এবং আমাদের জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের এমএসপি স্যার ডক্টর কল্যাণ খান, এএমএস স্যার ডক্টর সুরজিৎ সেন মহাশয়, সবাই এসেছিলেন। আর আমরা সবাই মিলে আছি এখানে, বিভিন্ন লোকেরা মিলে, প্লাস বাবুপাড়ার সমস্ত লোকেরা মিলে বিভিন্ন মজা করছি, খুব ভালো লাগছে। আপনার নাম পরিচয় বলবেন? আমরা ডক্টর শিলাদিত্য ভাদুরী, জলপাইগুড়ি। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন, আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। জলপাইগুড়িতে আবারও শুরু হয়েছে বর্ষার পরিবেশ। ভোর থেকেই হালকা বৃষ্টি হয় জলপাইগুড়ি জেলা জুড়ে। সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলির সাথে জলপাইগুড়িতেও নিম্নচাপের প্রভাবে হালকা বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টির ফলে প্রাক শীতের মুহূর্তে শীত যেন আশার ইঙ্গিত দিয়েছে। বৃষ্টির কারণে সকালে রাস্তাঘাটের লোকজনের সংখ্যা অনেকটাই কম ছিল। প্রত্যেকেই যারা বের হয়েছে তারা রেইনকোট বা ছাতা নিয়ে বের হয় তাদের গন্তব্যস্থলে। হঠাৎই এই ধরনের বৃষ্টির ফলে চাষাবাদের কিছুটা হলেও লাভ হবে, এমনটাই কৃষকরা বলছেন। আগামী রবিবার পর্যন্ত এই ধরনের আবহাওয়া থাকবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। ই রিক্সা চালক ইউনিয়নের আরটিও অফিস অভিযান। বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো ই রিক্সা চালক ইউনিয়নের উদ্যোগে এক প্রতিবাদ কর্মসূচি। সংগঠনের পক্ষ থেকে টোটো চালকদের নানান দাবি দেওয়া নিয়ে এই দিনের আরটিও অফিস অভিযান অনুষ্ঠিত হয়। ডিবিসি রোডের মাদ্রাসা ময়দান থেকে মিছিল বের হয়। ব্যানার, প্ল্যাকার্ড হাতে শতাধিক ই রিক্সা চালক ও সংগঠনের সদস্যরা স্লোগান দিতে দিতে আরটিও অফিসের উদ্দেশ্যে রওনা হন। মিছিলটি শহরের প্রধান পথ পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরের সামনে উপস্থিত হয়। ইউনিয়নের পক্ষ থেকে দাবি রাখা হয়েছে বিনামূল্যে সব টোটো চালকদের রেজিস্ট্রেশন, 2 বছরের মধ্যে পুরনো টোটো বদলে নতুন ই রিক্সা কেনার সরকারি শর্ত অবিলম্বে প্রত্যাহার, নতুন ই রিক্সা কেনার জন্য ভর্তুকিযুক্ত ঋণের ব্যবস্থা এবং
পৌরসভার নেওয়া অতিরিক্ত টাকা দ্রুত টোটো চালকদের ফেরত। সংগঠনের তরফে অভিযোগ করা হয়, রেজিস্ট্রেশনের নামে টোটো চালকদের উপর অযৌক্তিক আর্থিক চাপ সৃষ্টি করা হচ্ছে। এতে বহু শ্রমজীবী পরিবারের জীবিকা বিপন্ন হচ্ছে। জেলা প্রশাসনের মাধ্যমে রাজ্য সরকারের কাছে সমস্ত দাবি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে একটি দাবিপত্র তুলে দেওয়া হয়। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত দাবি না মানা হলে আগামী সপ্তাহে টোটো ধর্মঘটের পক্ষে যাবে সংগঠন। রাজ্যের পরিবহন দপ্তর তারা নির্দেশিকা জারি করেছে যে টোটো চালকদের 2845 টাকা দিয়ে তাদেরকে 2 বছরের জন্য যে টোটোগুলো তারা চালায় সেটা রেজিস্ট্রেশন করতে হবে এবং এই 2 বছরের মধ্যেই সেই টোটোগুলোকে বদল করে বিভিন্ন কোম্পানি যারা তৃণমূল এবং বিজেপিকে নির্বাচনী বন্ডে পয়সা দিয়েছে, যেমন মহিন্দ্রা, বাজাজ এবং অন্যান্য কোম্পানি, সেই কোম্পানির টোটো শুধু চলবে। ফলে এই টোটোগুলোকে বদল করে সেই কোম্পানির টোটো কিনতে হবে, এটা হচ্ছে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে। এক্ষেত্রে আমাদের একদম পরিষ্কার বক্তব্য যে কোনো 2 বছরের মধ্যে টোটো বদল করার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত পৌরসভা আমাদের রাজ্যের পরিবহন দপ্তরকে অবিলম্বে বাতিল করতে হবে। এবং আমরা আমাদের ইউনিয়ন, ই রিক্সা চালক ইউনিয়ন, আমরা সিআইটিউ, আমরা বারে বারে হচ্ছে টোটো চালকদের সরকারি স্বীকৃতি, সামাজিক সুরক্ষার দাবি আমরা করেছি। ফলে টোটো চালকদের রেজিস্ট্রেশন হোক আমরা চাই, টোটো চালকদের সরকারি স্বীকৃতি হোক এটা আমরা চাই, এটা আমাদের দাবি। কিন্তু ওই যে 2845 টাকা, তার সঙ্গে লেট ফাইন, অন্যান্য বিষয় যুক্ত করে প্রায় 4000 টাকার মতো যেটা লাগবে, এটা টোটো চালকরা দিতে রাজি নয়, এটা বড্ড বেশি। ফলে আমরা যেটা বলছি যে 2 বছর, 5 বছর, 3 বছর, 6 মাস এটা রাখা যাবে না। এককালীন টোটো চালকরা 500 টাকা দিতে রাজি আছে, সেই 500 টাকা দিয়ে তারা রেজিস্ট্রেশন করবে এককালীন। এবার সেটা সেই টোটো যতদিন চলবে সেই টোটো অনুযায়ী তারা নিজের মতো করে তার কন্ডিশন, ফিটনেস অনুযায়ী সে চেঞ্জ করে নেবে। এক্ষেত্রে সরকারের যে দাদাগিরি, সরকারের যে খবরদারি, সেটা চলবে না। জলপাইগুড়ি পৌরসভা এবং ধূপগুড়ি পৌরসভা, ময়নাগুড়ি পৌরসভা, বিভিন্ন পৌরসভা বিভিন্নভাবে টোটো চালকদের থেকে প্রতি বছর পয়সা তুলেছে, টাকা তুলেছে। কোথাও 500, কোথাও 1000, কোথাও 1500, কোথাও 5000। এই টাকা টোটো চালকদের ফেরত দিয়ে দিতে হবে, কারণ পৌরসভার আন্ডারে যেহেতু আর টোটো থাকছে না, ফলে এই টাকা ফেরত দিয়ে দিতে হবে। এটাগুলো কি নামে নেওয়া হয়েছিল, কিসের জন্য, কি জন্য নেওয়া হয়েছে আমরা জানি না। রেজিস্ট্রেশন করবে, কি করবে, অর্ধেক করেছে, তারপরে কাউকে দেয়নি। ওই যে 3 নাম্বার দিয়েছে ওটা তো লাগবে না, ওটা সবাই পৌরসভায় ফেরত দিয়ে দিবে, অসুবিধা কি আছে, দিয়ে টাকা নিয়ে নেবে। এটা হচ্ছে আমাদের দাবি। আর যারা নতুন গাড়ি কিনবে ই রিক্সা, সেক্ষেত্রে সরকারি ভর্তুকিযুক্ত যে ঋণ, তার ব্যবস্থা সরকারকে করতে হবে, এটা হচ্ছে আমাদের দাবি। আর ফর্মের মধ্যে যেভাবে ইলেকট্রিক বিলের নাম্বার, যেভাবে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, কি কারণে নেওয়া হচ্ছে, এটা সরকারকে পরিষ্কার করতে হবে। দুধিয়ার অস্থায়ী সেতুর ওপর দিয়ে অবশেষে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের গাড়ি চলাচল শুরু হলো। শিলিগুড়ি মিরিক রুট প্রায় 20 দিন বন্ধ ছিল দুধিয়া সেতু ভেঙে যাওয়ার কারণে। মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন অল্প সময়ের মধ্যেই অস্থায়ী সেতু নির্মাণ করে দেবেন। সেই অনুযায়ী গত 2 দিন আগের থেকে ছোট গাড়ি যাতায়াত শুরু হয়েছিল। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম সেই সেতুর ওপর দিয়ে শিলিগুড়ি মিরিক রুটে দীর্ঘ 24 দিন পর গাড়ি চালানো শুরু করলো। এখন থেকে যাত্রী সাধারণের সুবিধার্থে প্রতিদিন 3টে গাড়ি, মোট 6টা ট্রিপ দিয়ে পরিষেবা প্রদান করা হবে। জানা গেছে 468 মিটার দীর্ঘ এই সেতুতে রয়েছে 72 মিটার হিউম পাইপ কজওয়ে, যার প্রস্থ 8 মিটার। 1200 মিলিমিটার ব্যাসের মোট 132টি হিউম পাইপ ব্যবহার করে মাত্র 16 দিনে সম্পন্ন হয়েছে কাজ। 1965 সালে নির্মিত পুরনো সেতুটি দুর্বল হয়ে পড়ায় রাজ্য সরকার ইতিমধ্যেই 54 কোটি টাকায় নতুন সেতু নির্মাণের কাজ শুরু করে। যে স্পটগুলোতে মানুষ যেতে ভীষণ পছন্দ করে, সে ধরনের জায়গাগুলোই আমরা নির্বাচন করব। তবে একটু জানেন যে টুরিস্ট স্পটগুলোতে আমাদের যে গাড়ি, আমরা গাড়ি করে নির্দিষ্ট গন্তব্যস্থল অব্দি নিয়ে যাব। তারপর অনেকে সাইট সিন করতে একটু ইন্টেরিয়র জায়গাও যেতে চায়, আরও দুর্গম জায়গা, সেগুলোতে সেখানকার লোকাল গাড়িগুলো তারা ব্যবহার করবে। আমরা একটা প্যাকেজ হিসেবে সেগুলোকে রাখার চেষ্টা করছি, লজিং, ফুডিং এবং অন্যান্য বিষয়গুলো। মা গো, তুমি চিন্তা করো না। মাকে বাঁচানোর লড়াইয়ে এক ছোট্ট মেয়ের করুণ আরতি। মাল ব্লকের ওদলাবাড়ির রায়পাড়ার ছোট্ট মেয়ে সুস্মিতা রায় আজ হয়ে উঠেছে পুরো গ্রামের চোখের জল আর প্রেরণার প্রতীক। তার মা জয়ন্তী রায় গত 4 মাস ধরে লড়ছেন এক ভয়ঙ্কর লিভারের রোগের সঙ্গে। পেটের ব্যথা দিয়ে শুরু, আজ তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দিয়েছে তাকে। বিছানায় নিথর হয়ে পড়ে আছেন জয়ন্তী। পাশে বসে ছোট্ট মেয়ে সুস্মিতা মায়ের হাত ধরে বলছে, মাগো তুমি চিন্তা করো না, তোমাকে আমরা বাঁচাবো। এই কথাগুলো শুনে গ্রামের মানুষদের চোখে জল এসে যায়।
দিন আনে দিন খায় এমন পরিবারের পক্ষে 4 লক্ষ টাকার চিকিৎসা খরচ জোগাড় করা অসম্ভব। তবুও হাল ছাড়েননি তারা। প্রতিবেশী, আত্মীয় স্বজন, এমনকি অপরিচিত মানুষও এগিয়ে আসছেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে। প্রথমে তাকে ভর্তি করা হয় উদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে, পরে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল এবং বর্তমানে চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। চিকিৎসকরা জানিয়েছেন সময় মতো উন্নত চিকিৎসা পেলেই জয়ন্তী রায়কে বাঁচানো সম্ভব। কিন্তু প্রশ্ন একটাই, টাকা আসবে কোথা থেকে? তবুও আশায় বুক বাঁধছে ছোট্ট মেয়ে আর তার বাবা। তাদের একটাই আবেদন, যদি একটু সাহায্য করেন তবে মা আবারও হাসবে, আবারও বাঁচবে। আজ মানবতার এই লড়াইয়ে আমাদের সবারই উচিত পাশে দাঁড়ানো। একজন মায়ের প্রাণের মূল্য শুধুই যে 4 লক্ষ টাকা হতে পারে না, সেটাই প্রমাণ করার সময় এখন। আপনার একটুখানি সাহায্যই ফিরিয়ে আনতে পারে জীবনের আলো। আমার নাম সুস্মিতা। কি হয়েছে মার? মা 4 মাস থেকে অসুস্থ, তো আমরা অনেক টাকার দরকার। আমরা কিছু করতে পারবো না। কি চাচ্ছেন সকলের কাছে, মানুষের কাছে? সাহায্য চাচ্ছি। সবাই একটু সাহায্য করে। বাবা কি কাজ করে? বাবা ঝাড়নি কাজ করে নদীতে। তুমি পড়াশোনা করো? কোন ক্লাসে? 7 ক্লাস। তোমার নাম? সুস্মিতা রায়। বাড়ি? উদলাবাড়ি রায়পাড়া। বাবার নাম? মনিধর রায়। মায়ের নাম? জয়ন্তী রায়। আমার ননদ জয়ন্তী রায় অসুস্থ, গত 4 মাস থেকে অসুস্থ। তো ইদানিং বেশি হয়েছে, তো মালবাজারে আমরা ভর্তি করেছিলাম। তো ভর্তি করার পরে সমস্যা মানে যেটা আলট্রাসোনোগ্রাফিতে বুঝতে পারলাম যে ওনার লিভার ফুলেছে, পেটে জল জমেছে। তো সেটার জন্য মালবাজারে ভর্তি করা হয়েছিল। তো মালবাজার 4 দিন থাকার পরে রেফার করে দিয়েছে মেডিকেলে। তো মেডিকেলে নিয়ে যাওয়ার পরে বললো যে বাইরে চিকিৎসা করতে হবে। তো আমরা এখন কুলকিনারা ভেবে পাচ্ছি না যে কি করব, বাইরে নিয়ে যাব, অনেক টাকার সমস্যা। নার্সিংহোমে ভর্তি করতে গেলে অনেক টাকা লাগবে, ডক্টর বলেছে 4-5 লাখ টাকা লাগবে। তো আমরা আপনাদের কাছে হাত জোর করে বিনতি করে সাহায্য চাচ্ছি যে আপনারা দয়া করুন, আমাদের সামনে একটু এগিয়ে আসুন, একটু সাহায্য করুন, আমাদের দিদিরাকে একটু বাঁচাতে হবে, একটু দয়া করুন। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ছট পুজো পার হয়েছে 2 দিন হলো। নদীর জলে পড়া ছটঘাটের নোংরা আবর্জনা তৎপরতার সঙ্গে পরিষ্কার করেছে পৌরসভার পৌরকর্মীরা। শুধু নোংরা আবর্জনায় নয়, তার সঙ্গে ছট পুজোয় যে সমস্ত জিনিস উপকরণ লাগে, অর্থাৎ কলা গাছ থেকে শুরু করে বিভিন্ন জিনিসও সবটাই নদীর জল থেকে পরিষ্কার করেছে তারা। তাই নদী পাড়ের বাসিন্দারাও খুশি তাদের এই তৎপরতায়। করলা নদীর ঘাট আবার পেয়েছে আগের রূপ। নেই নোংরা জমা নদীর ঘাট, নদীর জলে নেই কোনো আবর্জনা বা কলা গাছের নোংরা স্তূপ। কয়েকদিন ধরেই পৌর সাফাই কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে করলা নদীর ধারে কাজ করছেন। আর তাই ছটঘাট শেষ হওয়ার সাথে তারা সাফাইয়ের কাজে নিযুক্ত ছিলেন। আর তার ফলে করলা নদীর তীরে সমস্ত ঘাটগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। নদীর তীরে ঘাটগুলোতে আবর্জনা বা কলা গাছের স্তূপ আর নেই। জলপাইগুড়ি পৌরসভার কর্মীরা নদীর থেকে সমস্ত কিছু নোংরা আবর্জনা তুলে ফেলেছে ঘাট শেষ হওয়ার সাথে সাথেই। এখন ছটঘাটের প্যান্ডেল খোলার কাজ চলছে। নদী পরিষ্কার হওয়ার জন্য খুশি হয়েছেন নদীর পাড়ে বসবাসকারী মানুষজনেরা। তারা বলেন নদীর দূষণ অনেকটাই কমেছে, কারণ করলা নদী পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। আজকে তো সেই ভালো লাগতেছে, সুন্দর, জলগুলোও ভালো, দেখতেও ভালোই লাগে। নদী কি পরিষ্কার? হ্যাঁ, নদী পরিষ্কার। কেমন লাগছে দেখে? তো গতকাল যেমন 2 দিন ছিল। এখন আবহাওয়া সংবাদ।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 3.5 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। মাদক মুক্ত অভিযান শুরু হলো জলপাইগুড়ি শহরে। উপপৌরপিতা সৈকত চ্যাটার্জির নেতৃত্বে পৌরসভার কাউন্সিলর সহ বিভিন্ন স্তরের মানুষ পথে নামলো মাদক মুক্ত জলপাইগুড়ি করতে। বিনামূল্যে রেজিস্ট্রেশন সহ বিভিন্ন দাবি নিয়ে আরটিও অফিস অভিযান। ই রিক্সা চালক ইউনিয়নের বৃহস্পতিবার দুপুরে সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করল তারা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।